একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শুধুমাত্র পড়াশোনার জন্য যারা কানাডাতে আসতে চান, তাদের জন্য পড়াশোনা শেষ করে কানাডা থেকে চলে যাওয়া, এটা নিয়ে খুব বেশি ঝামেলা নেই। কিন্তু পড়াশোনা পরবর্তী সময়ে যারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান, তাদের ভেবেচিন্তেই কিন্তু আসা উচিত। অনেকেই শুধুমাত্র এমওআই দিয়ে আসতেছেন। আবার অনেকে আইএলটিএস স্কোরকে খুব বেশি পাশ কাটিয়ে যেতে চান। তো এই ধরনের স্টুডেন্টদেরকে আমি বলবো, কানাডাতে স্টাডি পারমিট ভিসা আসার জন্যে ব্যাচেলরের ক্ষেত্রে ওভারঅল 6, নো ব্যান্ড লেস দেন 6 বা 5.5 এটা দিয়ে অনেকেই অ্যাকসেপ্টেন্স লেটার পাচ্ছেন, ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে, কানাডাতে আসতেছেন। অনেকে মাস্টার্স প্রোগ্রামে যারা আসতেছেন 6.5, নো ব্যান্ড লেস দেন 6, তো এই ধরনের স্কোর নিয়ে আসতেছেন অনেক কষ্ট করে। কিন্তু এই স্কোরটাই কি আপনার আজীবন কানাডাতে থেকে যাওয়ার জন্য যথেষ্ট? অ্যাকচুয়ালি তা কিন্তু না। এখানে আপনি কানাডাতে ল্যান্ড করার পরে ডে 1 থেকে আপনাকে সাইড বাই সাইড প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনার ল্যাঙ্গুয়েজ স্কোরটা আরও বেশি ডেভেলপ হয়, যাতে ইন দ্য লং রানে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারেন। কারণ প্রতি বছর যে হারে স্টুডেন্টরা কানাডাতে আসে, এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যানুয়াল যে কোটা সেটা কিন্তু তার তুলনায় কম। তার মানে সব স্টুডেন্টরাই কিন্তু পিআরে কনভার্ট হতে পারেন না। কারা পিআরে কনভার্ট হতে পারেন? যারা পয়েন্টসের ক্ষেত্রে এগিয়ে থাকেন। যদিও এখানে ডিপার্টমেন্ট ভিত্তিক কিছু বিষয় আছে, কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের একটা আলাদা আলাদা প্রায়োরিটি থাকে। কিছু কিছু সেক্টরে পড়লে সেটার কোনো প্রায়োরিটি থাকে না, সেগুলোতে হয়তো ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করলেও খুব বেশি প্রত্যাশা করা যায় না। তো আজকে মূলত 5টি গেটওয়ে নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা থাকবে শর্টকাট আলোচনায়, যে কিভাবে আপনি এখানে আসার পরে যদি পিআরে কনভার্ট হতে চান, সেগুলো কিভাবে আপনার স্বপ্ন বাস্তবায়নে সহযোগী হতে পারে তার কিছু তথ্য। 5 ways international students can boost their chance at permanent residence. With some additional forethought, international students seeking to immigrate to Canada can take early action to greatly increase their chance of success during their studies. তো আমি যে কথাটি বললাম যে আপনি পিআর হওয়ার স্বপ্ন নিয়ে যদি কানাডাতে আসেন, তাহলে ডে 1 থেকে আপনার সেটার প্রস্তুতি নিতে হবে। যেমন অনার্সে পড়ুয়া স্টুডেন্ট যারা, তারা যদি বিসিএস ক্যাডার হতে চান, তারা কিন্তু অনার্সে ভর্তি হওয়ার পরপরই বিসিএসের প্রস্তুতিগুলো নেওয়া শুরু করা উচিত। একদম শেষ করে, অনার্স শেষ করে আর যারা বিসিএসে অবতীর্ণ হতে চান, তাদের জন্য কিন্তু সেখানে ফাইট করাটা অনেক টাফ হয়ে যায়। তো এই ধরনের বিষয়গুলো যে শুরু থেকে প্রস্তুতি, একটু একটু প্রস্তুতি আপনাকে ইন দ্য লং রানে আপনাকে কিন্তু অনেক এগিয়ে নিবে, এবং আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নে খুব বেশি আগে থাকবেন। আন্ডারস্ট্যান্ডেবলি, মেনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অন দি স্টাডি টু ইমিগ্রেট ট্র্যাক মে বি প্ল্যানিং অন figuring out the nitty-gritty of applying for permanent residency at a later date, but without taking the time to consider eligibility for PR pathway earlier on, students can be left regretting the lost action that they are best placed to take during their studies. নাম্বার 1 হচ্ছে ইনরোল ইন এ কোঅপ প্রোগ্রাম। নাম্বার 1 পরামর্শ, অনেক প্রোগ্রামের সাথে কোঅপ অপশন থাকে। তো আপনি যদি কোঅপ অপশনটা নিয়ে আসেন, তাহলে এখানে প্র্যাকটিক্যালি ইন্টার্নি করার সুযোগ থাকে। সেক্ষেত্রে এটা আপনাদের জন্য একটু বেনিফিট দিবে। ফর ম্যানি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট দেয়ার ফার্স্ট এন্ট্রি ইন্টু দি কানাডিয়ান জব মার্কেট was a big challenge. Enrolling in a co-op program can help you break into the Canadian job market more quickly and easily after you graduate. In many cases, if you perform well during your co-op placement, the employer may offer you a job as soon as you graduate. তো অনেকেই যারা বিবিএমবি করেন, ইন্টার্নি করেন বা ডক্টর হিসেবে ইন্টার্নি করেন, আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের সেখানে গেইন হয়। কোঅপ প্রোগ্রামে আসলে এরকম আপনারা দেখা গেলো যে পড়াশোনা শেষ সেমিস্টারে আপনি এখানে কোঅপ প্রোগ্রামে সরাসরি আপনি জব মার্কেটে গেলেন, সেখানে এমপ্লয়ারদের সাথে আপনার একটা ইন্ট্রোডিউসিং হলো, এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি সহজেই জব পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন। এবং এখানে 1 বছর জব করলেই পরবর্তীতে আপনার কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করার একটা সুযোগ তৈরি হবে। তো এই হলো অবস্থা। 2 নম্বর হচ্ছে গেইন ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো অনেকে যারা মিডল ইস্টে পড়তে আসেন, তারা অনেক সময় কি করেন যে তাদের দেশে একটা অভিজ্ঞতা থাকে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, এই ধরনের এই যে যারা আসেন, তারা কিন্তু তাদের দেশের জব এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আসবেন, এবং সাথে আপনি আপনার দেশে যে ডিগ্রিগুলো কমপ্লিট করেছেন সেগুলো ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করে আসবেন। তাহলে কী হবে, সেগুলো থেকে বোনাস পয়েন্ট পাবেন। ইভেন আপনার ফরেন এক্সপিরিয়েন্স এখানে শো করলে 50 বোনাস পয়েন্ট পাওয়ার একটা সুযোগ আছে। আমি এটা বিস্তারিত বলবো না, আপনাদের জাস্ট এখানে টাচ দেওয়া হলো। টার্গেট ইন ডিম্যান্ড অকুপেশনস। তো যেন তেন সাবজেক্টে পড়তে না আসে, ইন ডিম্যান্ড সেক্টরে পড়াটা ভালো। অনেকেই বলেন যে একদম টপ
10-এর মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোতে পড়তে চান, তো তিনি ডিপার্টমেন্ট বাস বিচার করতেছেন না, আমি বলবো যে আপনি ডিপার্টমেন্টকে চয়েস করুন এবং খেয়াল করুন যে আপনার এটা ডিএলআইভুক্ত কিনা, অথরাইজড প্রতিষ্ঠান কিনা। অথরাইজড প্রতিষ্ঠান হলেই হবে। সেক্ষেত্রে আপনারা যে ক্যাটাগরিগুলো, যে ডিপার্টমেন্টগুলো চয়েস করতে পারেন, সাধ্য এবং স্বাদের মধ্যে অবশ্যই আপনার যে পরিমাণে খরচ করার ক্যাপাসিটি আছে সেটার উপর বেস করে আপনারা এটা করবেন। টু বি এলিজিবল ফর ক্যাটাগরি বেস সিলেকশন, ক্যান্ডিডেট নিড 6 month ওয়ার্থ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এখানে ক্যাটাগরি বেস সিলেকশনে আপনি যদি পড়তে চান তাহলে কোন কোন ক্যাটাগরিতে এখানে প্রায়োরিটি দেওয়া হয়, বিশেষ করে হেলথ কেয়ার, সোশ্যাল সার্ভিস, স্টেম, ট্রেড, এগ্রিকালচার, এগ্রিফুড এবং এডুকেশন, এগুলোকে বিশেষ করে এখানে প্রায়োরিটি দেওয়া হয়। আপনি তাহলে এই ক্যাটাগরিগুলোতে পড়তে আসলে এখানে বিশেষ সুবিধা আপনি পাবেন। এরপরে আমরা আসি নেটওয়ার্ক উইথ অ্যালামনি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যালামনি রয়েছে, অ্যালামনি নেটওয়ার্কিংয়ের সুযোগ রয়েছে। এখান থেকে আপনারা অনেক বড় একটা সুযোগ পাবেন। দি অপরচুনিটি টু কানেক্ট উইথ অ্যালামনি প্রোভাইডস সিমিলার অ্যাডভান্টেজ টু দি co-op program in terms of starting your career, but unlike co-op, networking with alumni is available in every program at every school. In addition to being able to give you advice based on their own experience, alumni may also connect you with other valuable contacts such as professionals in your industry or even potential employers. তো এই কাজটি অবশ্যই আপনারা করবেন। এরপরে স্টাডি ইন ফ্রেন্স। আমি কিন্তু সবসময় আমার আলোচনাতে বলি যে আপনারা কানাডাতে আসার সাথে সাথেই দুইটা কাজ করবেন, পড়াশোনা করুন, জব করুন, যেটাই করুন, এর ফাঁকে আপনাকে আলাদা করে দিনে কমপক্ষে 1 ঘন্টা সময় বের করতে হবে, আধা ঘন্টা ফ্রেন্সের জন্য, আধা ঘন্টা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য। কী জন্য আমি সেটা তো বললাম যে 6.5 দিয়ে কানাডাতে আসা সহজ, কিন্তু 6.5 দিয়ে কানাডাতে পিআরে কনভার্ট হওয়ার সো মাচ টাফ। সেক্ষেত্রে আপনার ট্রাই করতে হবে 8 বা আপনার 8.5 বা 7.5 এই ধরনের একটা স্কোর যাতে আপনি এখানে বাগিয়ে নিতে পারেন। সেই জন্য আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুত করার কাজগুলোকে সিরিয়াসলি এগিয়ে নিতে হবে। সেটারই একটা পার্ট হিসাবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা আপনি শিখবেন। সেক্ষেত্রে কানাডাতে কিন্তু বিভিন্ন ওয়ে আছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখে, ইভেন অনলাইনে আপনি শিখতে পারেন কোনো না কোনো ওয়েতে। An intermediate level of French proficiency NCLC 7 across all language abilities will grant you an additional 50 points under Sierras, in addition to qualifying for French language proficiency category based draw, which have been seen the lowest Sierras cut-off score of all draw types in 2025. এখানে ভালো করে খেয়াল করুন, সেটা হলো যে কানাডাতে কিন্তু ল্যাঙ্গুয়েজের জন্য 2টা পয়েন্ট দেওয়া হয়, একটা হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আর একটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের। আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা টাচই না করেন তাহলে ওখানে দেখা গেলো যে আপনার পুরো পয়েন্টগুলো ফাঁকা থাকবে। আর আপনি যদি এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে মোটামুটি ভালো করেন তাহলে কিছু পয়েন্ট বাগাতে পারবেন। আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যদি আপনি NCLC 7 বা একটু ভালো লেভেলের স্কোর উঠাতে পারেন তাহলে শুধুমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্যই আলাদা একটা ক্যাটাগরি ওপেন করে রেখেছে ক্যাটাগরি, এবং সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হচ্ছে এই ক্যাটাগরিতে। তো তাহলে আপনি এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেসড ড্রতে যেমন কোয়ালিফাই করতে পারেন। আপনার লেভেল যদি সেই পর্যায়ে নাও যায়, আপনি যদি NCLC 5 পান তাহলে সেটা দিয়ে আপনি বোনাস পয়েন্টগুলো নিতে পারবেন, এবং এই ওভারঅল স্কোরগুলো আপনাকে অন্য যে কোনো স্টুডেন্টদের থেকে এগিয়ে নিয়ে আসবে। তো আজকের আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি, আলোচনা দীর্ঘায়িত করব না। আশা করছি যে টিপসগুলো আপনাদেরকে দেয়া হলো এগুলো থেকে আপনারা পরামর্শ নিয়ে নিজেদেরকে প্রস্তুত করবেন ডে 1 থেকে, যাতে করে যেদিন আপনি পড়াশোনা শেষ করবেন করে আপনি জব মার্কেটে যাবেন, আপনার 1 বছর জব করেই কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করুন, অথবা অন্য যে কোনোভাবে আপনি প্রোফাইল যদি ক্রিয়েট করতে পারেন, ক্যাটাগরি বেস হোক যেটাই হোক, আপনি যাতে এখানে শাইন করতে পারেন। এখন আমার কথা শুনে অনেকেই যদি ক্যাটাগরি বেস বা প্রায়োরিটি সেক্টরে পড়তে না পারেন, তাহলে তাদেরকে আমি বলবো যে আপনি যদি ক্যাটাগরি প্রায়োরিটি সেক্টরে পড়তে কোনো ডিপার্টমেন্ট না পান তাহলে চোখ বন্ধ করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখুন। এটাই আপনাকে কানাডাতে পিআর হওয়ার জন্য খুব বেশি হেল্প করবে। আপনি যদি টানা 2 বছর 3 বছর ধরে প্র্যাকটিস করতে থাকেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা পিছিয়ে থাকবেন না ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।